সাইলেন্স। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বরবাদ সিনেমা সম্পর্কিত আলোচনা করব। সবেমাত্র আমি বরবাদ সিনেমাটি দেখে আসলাম। সেই সিনেমাটি কেমন হয়েছে, এই সিনেমাটির ভিলেনকে এবং এই সিনেমার কি কি বিষয় আমার কাছে ভালো লেগেছে এবং দুইটি নেগেটিভ বিষয় আমার কাছে লেগেছে, সেই সম্পূর্ণ বিষয়গুলোই আলোচনা করে নিব। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমি কোনো মুভি রিভিউয়ার নয় বা আমি কোনো মুভি এক্সপার্ট নই। আমি দর্শক হিসাবে যে বিষয়টি দেখতে পেয়েছি সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি দেখলে আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি বরবাদ সিনেমাটি বা দেখবেন বলে মনে করছেন, তাহলে তাদের কাছে স্পষ্ট ধারণা আসবে এবং আপনাদেরও এই সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানার পর হলে গিয়ে দেখলে আরও বেশি মজা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় যেমনটি বলেছিল এই সিনেমাটি একটি বিগ স্কেলের সিনেমা, ঠিক তেমনটিরই প্রমাণ কিন্তু আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পেয়েছি। এই সিনেমাটির যে মূল প্লটটি আছে সেই মূল প্লটটি সম্পর্কে আপনাদের কিছু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু এখন পর্যন্ত সিনেমাটি সিনেমা হলে চলছে কেবলমাত্র আজকে ফার্স্ট ডে, তাই কোনো স্পয়লার দেব না। শুধুমাত্র বলবো একজন পাগল প্রেমিক তার প্রেমিকাকে কতটা ভালোবাসলে একদম জান প্রাণ দিয়ে দিতে পারে সেই বিষয়টি দেখতে পাবেন এই সিনেমাটিতে। আর সম্পূর্ণ বিষয়গুলো দেখতে হলে আপনাকে হলে গিয়ে সিনেমা দেখতে হবে। এবার আসি সিনেমাটির কাহিনী কেমন ছিল বা সিনেমাটি আসলে কাহিনীটি কেমন। সচরাচর আমরা যেমন বাংলা সিনেমা দেখে থাকি, সেই সচরাচর ধারার বাইরে গিয়ে মেহেদী হাসান হৃদয় নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছে দর্শকদের এবং বাংলা সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সাকিব খানের যতগুলো সিনেমা আছে আমার কাছে এই সিনেমাটি সব থেকে বেস্ট লেগেছে। যদিও পরপর করোনার পর থেকে যে কয়টি সিনেমা সাকিব খানের বের হয়েছে সবগুলো সিনেমায় সুপারহিট ছিল, কিন্তু এই করোনার পরবর্তী সময়ে যে কয়টি সিনেমা এসেছে সেই কয়টি সিনেমাকে একদম কিন্তু বিট দিবে এই বরবাদ সিনেমাটি। এই সিনেমাটি আপনি যদি হলে গিয়ে না দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই সিনেমাটির মজা, যে আসল মজাটা আছে সেই মজাটা পাবেন না বা আপনি অনেক কিছু মিস করবেন যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিনেমাটির স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট যে আসলে যত্ন সহকারে লেখা হয়েছে এটি সিনেমা দেখলে বোঝাই যায়। যেমন আমরা অনেক সিনেমা দেখে থাকি, সেই সব সিনেমার স্ক্রিপ্টের মধ্যে কিছু না কিছু খুঁত থাকে বা দুর্বলতা থাকে। এই সিনেমার মধ্যে আপনি সামান্যতম একটি খুদও এখান থেকে ধরতে পারবেন না, বা এই স্ক্রিপ্টের মধ্যে যে আসলে যিনি স্ক্রিপ্ট রাইটার আছে যত্ন সহকারে যে লিখেছেন এটি দেখলে আসলে বোঝা যায়। তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই সিনেমার সংলাপ বা ডায়লগগুলো এমনভাবে ডিজাইন করা আছে সিন ওয়াইজ, আপনি যখন হলে গিয়ে মুভিটি দেখবেন তখন যে ডায়লগগুলো আসবে ডায়লগের সাথে সাথে দর্শকদের যে একটা রেসপন্স, সেই রেসপন্স কিন্তু আপনি খুব ভালোভাবেই ফিল করতে পারবেন। যেখানে পরিচালক কমেডির সংলাপ দিয়েছে বা কমেডির এলিমেন্ট দিয়েছে, সেখানে দর্শকরা সেই সিনের সাথে সাথে কিন্তু রেসপন্স দিচ্ছে। আবার যেখানে ভায়োলেন্সের ডায়লগ দিয়েছে সেই ভায়োলেন্সের ডায়লগের সাথেও কিন্তু সেখানে দর্শকরা কিন্তু রেসপন্স করছে এবং সাথে সাথে কিন্তু সিটি পড়ছে অসংখ্যভাবে এবং দর্শকরা কিন্তু একসাথে পুরো হল মনে হচ্ছে একদম মাথায় করে নিয়ে নাচবে, ঠিক এরকম একটা ফিল দিবে এর সংলাপগুলো শোনার সাথে সাথে। 4 নম্বরে যে বিষয়টি আছে ক্যামেরার কাজ। এই সিনেমা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলা সিনেমাতেও এইভাবে যে সিনেমাটোগ্রাফি হয় বা সিনেমাটোগ্রাফির যে বিষয়টি আছে সেই বিষয়টি ভালোভাবে প্রেজেন্ট করা যায়, বা বাংলাদেশের মানুষরাও যে এই বিষয়গুলো পারে বা বাংলাদেশের পরিচালকরাও যে সাউথকে বিট দেওয়ার মতো সিনেমা তৈরি করতে পারে, এই বিষয়টি যদি আপনি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। ক্যামেরার এত সুন্দর সুন্দর কাজ আছে যে কাজগুলো দেখলে আপনার একদম চোখ সেখানে আটকে থাকবে, আপনি চোখের পলক সিনেমার স্ক্রিন থেকে সরাতে পারবেন না। বিশেষ করে লাস্ট দৃশ্যের যে সিনগুলো আছে সেই সিনগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো একদম আমার কাছে অসম লেগেছে এবং
সিনেমার মধ্যে যে সিনগুলো ছিল সেই সিনগুলো কিন্তু অসাধারণ লেগেছে ক্যামেরার কাজের দিক থেকে। 5 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো দৃশ্য এবং লোকেশন। সিনেমার পরিচালক ঠিক যেমনটি বলেছিলেন যে আসলে তার সিনেমার গল্পের প্রয়োজনে তিনি এই সিনেমার শুটিংটি ইন্ডিয়াতে করেছে, ঠিক সেই বিষয়টি আমরা কিন্তু সিনেমার মধ্যে লক্ষ্য করতে পারি। যে যে লোকেশানে শুটিং করা হয়েছে সেই লোকেশানগুলো আসলেই এই সিনেমার জন্য একদম পারফেক্ট এবং সিনেমার সাথে কিন্তু একদমই মিসম্যাচ হয়ে গিয়েছে এবং দেখে মনেই হবে না যে এটি বাইরের দেশে শুটিং করা, মনে হচ্ছে বাংলাদেশেরই কোনো জায়গায় শুটিং করা। এবং এর যে দৃশ্য ধারণগুলো আছে বা এর যে লোকেশানগুলো আছে, লোকেশানগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এবং কাহিনীর সাথে, সিনেমার প্লটের সাথে এবং ডায়লগের সাথে একদমই কিন্তু চরমভাবে এগুলো মিসম্যাচ হয়েছে। তাই আমি বলবো এই সিনেমার লোকেশনগুলো একদমই বেস্ট হয়েছে এবং সিনেমার সাথে একদমই পারফেক্টলি গিয়েছে। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কাস্টিং। এই সিনেমাতে যিনি কাস্টিং ডিরেক্টর ছিল তিনি এমনভাবে এই কাজগুলো করেছে যাতে মনে হবে আপনি যে সিনটি দেখছেন এই সিনের মধ্যে এই ব্যক্তিটি যদি অভিনয় না করতো তাহলে সেই ক্ষেত্রে এই সিনটি অপূর্ণতা থেকে যেত। তার জন্য যে কাস্টিং ডিরেক্টর আছে তাকে অসংখ্য থ্যাঙ্কস, কেননা তিনি সিন বুঝে বুঝে, চরিত্র বুঝে বুঝে এমন এমন অভিনেতা অভিনেত্রীকে সেখানে নিয়েছেন একদম পারফেক্টলি, সেখানে কিন্তু ম্যাচ খেয়ে গিয়েছে এবং যেভাবে প্রেজেন্টেশন দেওয়ার কথা সেই ক্যারেক্টারটি সেইভাবেই কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে এবং সিনেমা দেখলে আপনি মনে করবেন যে আসলে একদম পারফেক্টলি তাদের প্লেসমেন্ট হয়েছে, যে এই চরিত্রটি এই ব্যক্তিটি ছাড়া বা এই অভিনেতা ছাড়া এখানে অন্য কাউকে নিলে বা অন্য কাউকে দিয়ে অভিনয় করালে এটি কখনোই দেখতে ভালো লাগতো না। এক্ষেত্রে পরিচালক এবং যিনি কাস্টিং ডিরেক্টর আছে খুব ভালো বোঝাপড়ার মাধ্যমে এই কাজটি কিন্তু করেছেন। এবার আসি বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে। এই সিনেমাতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে একদম সিন ওয়াইজ এবং যেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি প্রয়োজন সেখানে কিন্তু সেরকমই ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে। এখানে মিউজিক ডিরেক্টরও কিন্তু খুব ভালোভাবে তার রোলটি প্লে করেছে। যে সিনে যেরকম মিউজিক প্রয়োজন, যেখানে সাসপেন্সের মিউজিক প্রয়োজন সেখানে সেই সিনটাকে মিউজিকের দ্বারা সাসপেন্সের যে একটি মুহূর্ত মনের মধ্যে তৈরি করা সেটি কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে এখানে মিউজিক ডিরেক্টর। পাশাপাশি যেখানে ভায়োলেন্সের মিউজিকগুলো প্রয়োজন একদম পারফেক্টলি এগুলো কিন্তু ব্লেন্ড করতে সক্ষম হয়েছে মিউজিক ডিরেক্টরও এখানে। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এই সিনেমার যতগুলো চরিত্র আছে সবগুলো চরিত্রর অভিনয় যদি আপনি দেখেন আপনি একদম সিনেমার মধ্যে বুঁদ হয়ে থাকবেন, আসলে আপনি বুঝতেই পারবেন না যে একটি সিনেমা দেখছেন। অনেক সিনেমাই এরকম আপনার মনে হয় যে সিনেমা দেখছেন, তারা যে অভিনয় করছে অভিনয়গুলো দেখে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তারা অভিনয় করছে। এই সিনেমাটি যখন আপনি দেখা শুরু করবেন প্রথম দিকে একটু সামান্য আপনার মনে খটকা লাগতে পারে, কেননা প্রথমের সিনগুলো একটু ধাপ ধাপ করে শিফট হতে শুরু করে, যার ফলশ্রুতিতে আপনার একটু সিনেমার সাথে কানেক্ট হতে সময় নেবে। কিন্তু একবার আপনি কানেক্ট হয়ে গেলে সিনেমার মধ্যে আপনি কিন্তু একদমই ডুবে যাবেন এবং অভিনয়গুলো যদি আপনি দেখেন একদম নিখুঁতভাবে অভিনয়গুলো কিন্তু এখানে করা হয়েছে এবং নিখুঁতভাবে এক্সপ্রেশন, একদম ডায়লগ ডেলিভারি এবং অভিনেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে, এটি গ্যারান্টি। কেননা শাকিব খান যে দিন দিন আরও বেশি অভিনয়ে দক্ষ হচ্ছে এই বিষয়টি কিন্তু আমাদেরকে মানতেই হবে। আগের যে সিনেমাগুলো তো আমি দেখেছি এবং সেগুলো নিয়ে কথা বলেছি, আমি অনেক দিন ধরেই মোটামুটি সিনেমাগুলো দেখছি। আগের যে সিনেমাগুলো ছিল সেই সিনেমা থেকে শাকিব খানের অভিনয় এই সিনেমাতে আপনি অনেক 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 বেটার দেখতে পাবেন এবং বিগত যে সিনেমাগুলো করেছিল সেই সিনেমা থেকে শাকিবের যে বডি ল্যাঙ্গুয়েজ, শাকিবের যে কথা বলার ধরন, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি এই সিনেমাতে চেঞ্জ দেখতে পারবেন। তার সাথে সাথে যে বিষয়টি সিনেমাতে যে শাকিবের লুকগুলো আছে এই লুকগুলো দেখলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। একটি সিনেমাতে একজন নায়কের একবারই কিন্তু এন্ট্রি হয়, এন্ট্রি এখানে কিন্তু আপনি অনেকগুলো পার্ট দেখতে পাবেন। একবার শাকিব খান যখন প্রথম এন্ট্রি নিল তার একটি এন্ট্রি পার্ট, তারপর পরবর্তীতে আবারও এন্ট্রি পার্ট, আবারও এন্ট্রি পার্ট, এভাবে কিন্তু অনেকগুলো
স্ক্রিনে যখন শাকিব খান আসছে নতুন নতুন লুকে এবং নতুন নতুন এন্ট্রি পার্ট কিন্তু ক্রিয়েট করছে। এর পাশাপাশি আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হলো এই সিনেমার যে খল চরিত্র আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্তকে, এখানে যিশু সেনগুপ্তর অভিনয় কিন্তু একদমই ফাটাফাটি ছিল। যেরকমভাবে শাকিব খান অভিনয় করেছে সেইভাবে যিশু সেনগুপ্তও কিন্তু এখানে তার অভিনয় দিয়ে একদম সম্পূর্ণ সিনেমাটাকে প্রাণবন্ত তৈরি করতে সক্ষম হয়েছে। মোট কথায় মেহেদী হাসান হৃদয় একটি মাস্টারপিস সিনেমা তৈরি করতে সক্ষম হয়েছে এবং এই সিনেমাটি কিন্তু আবারও নতুন নতুন অনেকগুলো রেকর্ড ভেঙে দিবে এবং অনেকগুলো রেকর্ড কিন্তু তৈরি করবে। যেমন করে তুফান এবং প্রিয়তমা অনেকগুলো নতুন রেকর্ড ভেঙে তৈরি করেছিল, বরবাদ আমার মতে প্রিয়তমা এবং তুফানের রেকর্ডগুলোও ভেঙে সামনের দিকে আরও বেশি এগিয়ে যাবে। এবার আসি এই সিনেমাটির মূল যে বিষয়টি আলোচনা ছিল সেটি হলো এই সিনেমাটির মূল ভিলেনটি আসলে কে। এখানে মিশা সদাকর মূল ভিলেন নাকি যিশু সেনগুপ্ত মেন ভিলেন? এইখানে সিনেমাটির মূল যে টুইস্টটি আছে সেই টুইস্টটি কিন্তু এখানেই আছে। এই যে মূল টুইস্টটি আছে এই টুইস্টটি জানতে হলে আপনাকে কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে এই বিষয়টি জানতে হবে। কেননা আমি যদি ভিডিওর মধ্যে এই টুইস্টটি বলে দিই তাহলে সিনেমা দেখতে গিয়ে আপনাদের আর ততটা মজা লাগবে না। যখন আপনি সিনেমা দেখবেন এবং সিনেমার মধ্যে এই টুইস্টগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করবে তখন কিন্তু সিনেমা দেখতে আপনার খুব মজা লাগবে এবং আপনিও কিন্তু সিনেমার সাথে একদম নিজেকে কানেক্ট করে নিতে পারবেন এবং আপনিও খুব ভালো একটা ফিল পাবেন। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো এই সিনেমার মধ্যে আপনি এমন কিছু নতুনত্ব বিষয় দেখতে পাবেন যে নতুনত্ব বিষয়গুলো এর আগে বাংলা সিনেমায় হয়তো কেউ করেনি বা এরকমভাবে ক্রিয়েটিভ ওয়েতে এই বিষয়গুলো কেউ করতে সক্ষম হয়নি। মেহেদী হাসান হৃদয় যেভাবে খুঁটে খুঁটে এই বিষয়গুলো দেখিয়ে দিয়েছে এবং কিভাবে একটি সিনকে আরও বেশি এঙ্গেজিং তৈরি করা যায় সেই বিষয়টি কিন্তু তার নির্মাণ শৈলীর দক্ষতা তিনি কিন্তু পুরো সিনেমা জুড়ে দেখিয়েছেন। তবে সিনেমাটির গান যদি আরেকটু পপুলার হতো তাহলে সেই ক্ষেত্রে সিনেমার হাইপটি আরও বেশি উপরে উঠত। তবে সিনেমার যে কাহিনীটি আছে এক্ষেত্রে গান কোনো ম্যাটার করে না, তবে গানগুলোর প্লেসমেন্ট খুব ভালো ছিল এবং গানগুলো মোটামুটি সাবলীল ছিল। তবে যেরকমভাবে আমরা তুফান সিনেমার দুষ্টু কোকিল গান যেভাবে ভাইরাল হয়েছিল বা যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল সেরকম জনপ্রিয় গান নেই বা সেরকমভাবে মানুষের কাছে এই গানগুলো পৌঁছায়নি বা মানুষের মুখে মুখে বা ঈদের যে সিজন এখন চলছে এই সিজনে যেরকম ভাইরাল গান হওয়া উচিত ছিল সেরকম গান কিন্তু দিতে পারেনি পরিচালক। তবে গানগুলো খুব ভালো, শুনতে শ্রুতিমধুর এবং গানগুলোর প্লেসমেন্টও আমার কাছে ভালো লেগেছে। সর্বোপরি যে দুইটি নেগেটিভ পয়েন্ট আমার কাছে লেগেছে ভিডিও শুরুতেই যেটি বলেছিলাম যে এই সিনেমার দুইটি নেগেটিভ পয়েন্ট আছে। এবার আসি সেই দুইটি নেগেটিভ পয়েন্টের বিষয়ে। প্রথম যে নেগেটিভ পয়েন্টটি আছে সেটি হলো সিনেমার শুরুতে আন্দোলনের যে একটি সিন দেখানো হয় সেই আন্দোলনের সিনের মধ্যে দেখে বা সেই সিনটি দেখে আমার কাছে মনে হয়েছিল এটি তৈরি করা সিন বা একটু আর্টিফিশিয়াল টাইপের মনে হচ্ছিল। যে সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করে সেই সাধারণ মানুষের আন্দোলনের যে বিষয়টি এই বিষয়টি আরেকটু ভালোভাবে ফুটিয়ে তোলা যেত তাহলে এই যে সামান্যতম একটু ভুল আছে বা সামান্যতম একটু খুঁত আছে এই খুঁতটি থাকতো না, 100-এ 100 পারফেক্ট একটি সিনেমা হতো। এক্ষেত্রে 100-এর মধ্যে 99% কিন্তু সিনেমাটি একদম নিখুঁত বলা চলে। তবে এই সামান্য ভুলটি আমার কাছে একটু খারাপ লেগেছে। তবে ওভারঅল সিনেমাটি কিন্তু একদমই সুন্দর এবং আপনাদেরও দেখতে ভালো লাগবে এবং যে সিনেমার রান টাইম আছে রান টাইমে আপনি একদম বুধ হয়ে সিনেমা দেখবেন এবং মাঝে মাঝে আপনি হাসবেন, মাঝে মাঝে আপনি সিটি মারবেন, মাঝে মাঝে আপনার শরীরের মধ্যে গুজবাম দেবে এবং সিনেমা যখন লাস্ট সিনে চলে আসবে তখন আপনি হল থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসবেন। অবশ্যই আপনার চোখে পানি আসবে, এটি আপনাদেরকে বলে রাখলাম। কেননা সিনেমার লাস্টে কিন্তু এমনই ইমোশনাল সিন আছে। আর আরেকটি নেগেটিভ পয়েন্ট যেটি আছে সেটি হলো এই সিনেমাটাকে সম্পূর্ণ বাংলাদেশি সিনেমা না বলে যদি আমরা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা বলি তাহলে সব থেকে বেশি ভালো হবে। কেননা বাংলাদেশের যেরকমভাবে অভিনেতা অভিনেত্রী আছে ঠিক সেভাবে ইন্ডিয়ার বা কলকাতারও অভিনেতা অভিনেত্রী কিন্তু প্রায় অর্ধেক অর্ধেক
অবস্থানে কিন্তু চলে এসেছে। হওয়ার কারণে বাংলাদেশের সিনেমার যে অরিজিনাল একটি ফিল, সেই ফিলটি একটু সামান্য কম লেগেছে। তাছাড়া আর অন্য কোনো বিষয় নেই। এটি হতেই পারে যেহেতু ইন্ডিয়াতে সিনেমার শুটিং করা, সেই ক্ষেত্রে পরিচালক মনে করেছে যে বাংলাদেশ থেকে কোনো একটি অভিনেতাকে যদি সেখানে নিয়ে যাওয়া যায় তার ক্ষেত্রে কস্ট বেশি আসবে, সেই ক্ষেত্রে তিনি ইন্ডিয়ারই অভিনেতা অভিনেত্রীদের নিয়েছেন, সেক্ষেত্রে কিছুটা কস্ট হয়তো তিনি কম পেয়েছেন। তবে আমার মতে সমস্ত ক্যারেক্টার যদি বাংলাদেশেরই হতো তাহলে সেই ক্ষেত্রে এই সিনেমাটি দেখে আরও বেশি ফিল ভালো আসতো এবং আরও বেটার এক্সপিরিয়েন্স আমরা কিন্তু পেতাম। ওভারঅল সিনেমাটি আপনি দেখলে 100% আপনার ভালো লাগবে। বাংলা সিনেমার যে ধারণাটা ছিল সেই ধারণা আপনার পাল্টে যাবে এবং ভবিষ্যতে আপনি এই ধরনের সিনেমা দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে থাকবেন। এবং বাংলা সিনেমার যে দর্শক খরা ছিল, এই ধরনের সিনেমা যদি আরও বেশি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলা সিনেমা কিন্তু আবারও একটি ভালো অবস্থানে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আমি আবারও ভিডিও শেষে বলে নিতে চাই, আমি কোনো সিনেমা এক্সপার্ট নয়, একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে এবং যে বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।